আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়, কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই। বন্ধুরা, আলাপচারিতার পক্ষ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলাপচারিতায় আমাদের আজকের গল্প এক রাত্রির অতিথি। রচনা গজেন্দ্র কুমার মিত্র। শুরু হচ্ছে আজকের গল্প এক রাত্রির অতিথি। বুড়ো মাছিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগে চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ওইটাই পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছুই চায় না, খুব ছেলে বয়সে একবার ও কলকাতা গিয়েছিল, কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি, আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে, ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে কেবল দম নেওয়ার যখন প্রয়োজন হয় তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই বুঝেছিল, কিন্তু এমন অবস্থা যে পড়বে তা কল্পনা করেনি। বাস তো নেই, আশেপাশে কোথায় মানব বসতির চিহ্ন পর্যন্ত চোখে পড়ছে না। নৌকা এসে যেখানটায় ভেড়ে সেখানে বাঁশের মাঝা মতো একটা আছে, জাহাজ ঘাটা হলে অনায়াসই জেটি বলা যেত। সেই মাঝাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষী কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে, আর স্রোতের গতি থাকলেও তবু একটু প্রাণ স্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখাপল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলো রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারই যদি এই হয়তো এপারের অবস্থা সহজে অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলাও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়, যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময়ও দুদিকে আম গাছের ঘন বন কাটি এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তাও ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চওড়া ভেলার মতন প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাওয়ার পর আর ওপার থেকে কেউ আসার সম্ভাবনা নেই জেনে সেই জায়গাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকাটা ওপারে বেঁধে রেখে। বাবু, ভাড়াটা? তারা লাগায় মাঝি। বিহবলতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে আমি এখন কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টা রাস্তা 7 ঘন্টা এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। এবারে এই জঙ্গলে শেষে কি বাঘের পেটে পান দেবো? চল ওপারে নিয়ে চল। উটি লালা বাগা। সে কি? কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকো গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়, সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকতো। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে অনুরোধ করতো না, কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার জন্য দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই উত্তর,
উঠিলা আল্লাম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তো নৌকাতেই রাত কাটাই। আজ্ঞা উঠিও লাল্লাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকাটি খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটি ছুঁড়ে দেন কেন, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করে বলে অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকা নোট দলা পাকিয়ে ছুঁড়িয়ে দেয়। নে টাকাটা নিয়ে চল, যা যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় তমিশ্রা, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বাঁধে। আর এবারের তার চারপাশ ঘিরেও দৈত্যের মতন কতগুলো গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে, সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। ব্যাস, বাস এসে দাঁড়ায় এবং ঘোরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাচার ওপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটফট শব্দ করে কি একটা পাখি উড়ে বসলো মাথার ওপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। হ্যাঁ হ্যাঁ, কাছেই কোথাও শুকনো পাতার ওপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধ হয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকুই আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথায়। বিশ্রী লাগছে। নক্ষত্রের আলোতে যত দৃষ্টি যায়, বহুক্ষণ ধরে হাত ঘড়িটা দেখলো, মাত্র রাত 9টা। কলকাতায় এই সময় সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখানে দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর গ্রাম একটা পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে যদি মনে করে, তাছাড়া দুদিকে যা ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলার এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। দরকার নেই, 10-11 ঘন্টা সময় এরকম করে কেটেই যাবে। ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? হ্যাঁ, কে? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠা অনিমেষ। বড় না আটকে ওঠা বলাই ঠিক। কখন নিঃশব্দ থেকে পিছনে এসে দাঁড়িয়েছে, ওই একটু তো টের পায়নি। সামান্য কুটুনোড়ার শব্দের দিকেও সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে, ঘাড় ফেরাতেও সাহস হয় না। কথাগুলো যে বলেছে সে একেবারে ওর পিছনে এসে দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হওয়ার আগে আর একটা কথা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটি চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়ে অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গাছের একটি মানুষ, খুব পেটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো ফুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি গোঁফ। ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা হয় এমনই দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো, মোটা ভুর আড়ালে ফুটোরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি, নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বপর আয়ত্ত করবার চেষ্টা করছে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না আমার কুটিরে, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আগুল ফল বলম্বিত কুন্তলা বনমালা শোভিতা কপাল কুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা দেয়। যাজ্ঞে নবকুমারের অদিষ্ট তার নয়, তা বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই যেন কেমন পাগল পাগল মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয় কি আরো বিপদে পড়বে? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে
মানে? আমতা আমতা করে অনিমেষ। আমার এখানে একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়। সত্যি তো, এই তো। বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনই। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বললে, ঘরে আলো ছিল না কিনা, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলাম না, নদীর ধার দিয়ে দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত ভয় নেই। মরবার ভয় করি না। করে লাভই বা কি বলুন, মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসে কথাবার্তা হবে ক্ষণ। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভেতর দিকে আরো কি আছে তা নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নিকানো পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে, দাঁড়ান, আলো জ্বালি বলে করে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুলে ভিতরে ঢুকলো। তালা চাবি বলাই নেই, দৌড় শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বলল, আসুন, ভিতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটি তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো। শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটি দড়ি টাঙানো, তাতে খান্দুই কাপড়, তার মধ্যে লাল মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পেতলের পিল সুজে একটি মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার ওপরই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেন একরকমের বিচিত্র হাসি এসে বললে, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়ে শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করবার ভঙ্গিতে। না না, রক্ষে করুন। কিছু ব্যস্ত হবে না আমার জন্যে, আশ্রয় পেয়েছি এই ঢের। ওই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত, তা আশ্রয় ভালোই। ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে উঠেছে। সাদা ঝকঝকে দাঁত, কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষে যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লা এসে পড়লো নাকি। আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। আচ্ছা, মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষে তখন নড়তে ইচ্ছে করছে না। সে বললে, না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়েই বসে রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে, এমন একাই বা কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো ও নিজে খায় কি? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনেছে সে? ঈশ্বর বাঁচিয়েছেন, ব্যাগে ওর খান কত পুরানো জামা কাপড় ছাড়ার কিছুই নেই। পকেটেও মাত্র টাকা ছয়েক আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে আসে ওর মনে। এই সব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে আরো হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটা আদলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দ ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য! লোকটি বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। আরে কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি।
এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানল, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ হাসি দাড়ির ফাঁকে শুভ্র দন্তে সেই বিজলি ফোকাস। ভয় নেই, আমি চোর ডাকাত নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছু দরকার নেই, থাকার দরকারও হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতটা অসংলগ্ন হয়ে বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটা বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা। কিছুক্ষণ মৌন হয়ে বসে থেকে বলল, তা আপনাকে বলি ফেলি, সেটা কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওই দিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওইসব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব, আর আমাকে পায় কে? আরে তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্য সাধন করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্ত খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটার ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলে মনে হয়। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এই অঞ্চলে নয়, বাড়ি সেই 5 থুপির কাছে। এখানে কেন এলুম বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকে ওই দিকে ঝোঁক গিয়েছিল। স্কুলে পড়া হলো না, তার বদলে যত সব ওই সব ধরনের বই পড়তে লাগলো। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? 2-1টা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবে কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা বড় ভাই ছিল, জমি জমা তারাই সব দেখাশোনা করত। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময় বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না। এ তীর্থ ওর তীর্থ করে অনেক দেশই ঘুরলুম। ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার, বুঝলেন মশাই, মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না। কিন্তু আসল যা উদ্দেশ্য তাও কিছু হলো না। এমনিভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি, তখন একদিন বাড়ি ফেরার পথে বলতে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন। শুনলুম উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে, কেউ খেতে দিলে খান, নইলে এমনি থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষটা খেতেও তার আপত্তি নেই বোধ হয়, এমন নিষ্পৃহ তিনি। খোঁজ করে গেলুম, প্রথম তো দেখাই পাওয়া যায় না। শেষে 3 দিন ধন্না দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতন ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেঁধুলেন। কেউ আর খোঁজেই পেল না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বললে, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটি দিলে, বললে, ভালো চাস তো এইসব মতলব ছাড়, সাধনা করবি তুই। 1.5 কাঁপা নিয়ে তোর কাজ নয়, বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে, তার একুল ওকুল দকুল যায়।
রামকৃষ্ণ পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল মা অষ্টসিদ্ধাই দে, হিদে বলছে চাইতে। মা বললেন কাল সকালের উত্তর পাবি। পরদিন সকালে দৌড় খুলতেই নজরে পড়ল একটি মেয়ে ছেলে ওই দিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে বাগনাকে এই মারে তো সেই মারে। বুঝলি, এমনি তুচ্ছ শুধু নয়, ছোট জিনিস সব। ঘরের ছেলে, ঘরে ফিরে যা, বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলাম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লাম না। আমার তখন জেদ চেপে গেছে কিনা, ওইখানেই পড়ে রইলুম, বলতে গেলে না খেয়ে দে। আর গোপনে ওর দিকে নজর রাখলাম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিস পাই, বুঝলেন না? এতদিন কি আর বৃথাই এই লাইনে ঘুরেছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরকার কথা কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো দু একজন সাধক আর ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে? পরপর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলাম। মনে হলো যে আর কি সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে বাড়ি ফিরলাম না, নির্জন স্থান অথচ শ্মশান, লোকালয়ের কাছে এইরকম খুঁজতে খুঁজতে এসে পড়লাম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলাম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকেই বিঘ্ন, উপকরণ জোটে তো দিন পাই না, দিন পাই তো উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলাম। মঙ্গলবার অমাবস্যা রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন! ধ্যানে মন দেব কি, কিছুতেই মন স্থির করতে পারি না। এখন এটা বাসের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে। আগে এখানটাতেই শ্মশান ছিল। এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, এইখানেই সেদিন আসন করে বসেছিল। নিজের অজ্ঞাতেই অনিমেষ যেন একটু সরে বসে, তারপর বলে, আচ্ছা বিঘ্ন কিরকমের, ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করার জন্য। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? হাসলো লোকটা আবারও। কাউকে ছেলে মানুষ করতে গেলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, কতকটা তেমনই হাসি। বললে, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতার আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার বুকের ওপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয়ের আর কিছুই নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেসব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো ফিসফাস কথার শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। কমে সেইটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিসফিস কথার শব্দ হতে থাকে তো তেমন হয়, আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলাম, নড়লাম না। যদিও কাজে আর মন দিতে পারলাম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলাম শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারে হাতে ফান দিয়েছে, কেউ বা গলায় দড়ির মরা। কিন্তু ঠিক সেই অবস্থায় উঠেছে তেমনি কবন্ধর আর কিংবা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলের মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসতে লাগলো, পাপিষ্ঠ তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, তুই দূর হয়ে যা। জানিস না আমরা পাহারা দিচ্ছি? মনে পাওনি তুই এসেছিস শ্মশান জায়গাতে? চলে যা। তার মধ্যে একজন আবার শুধুই কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে গেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে ফোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো, মুখে সেই একই শব্দ,
ভয় পেলুম খুব, তবু এও জানি একবার ভয় পেলেই গেল চিরকালের মতো। প্রাণ মানে চেঁচিয়ে উঠলুম, যাবো না, যাবো না, উঠবো না আমি। ব্যাস, আর যায় কোথায়? সেই কঙ্কালটা আরো গিয়েছে, তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরলো। ওহ, কি চাপ! যেন মোটা লোহার সারাশি। কত চেষ্টা করলো মুক্ত হওয়ার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলে কার সাধ্য? দম বন্ধ হয়ে গেল, বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলো এক ফোঁটা হাওয়ার জন্য। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলাম নি, বরং আরো চেপে বসতে লাগলো সেই সাবাসির মতন আঙুলগুলো। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ। তারপর আবার সেই হাসি, আবার আর কি, তারপর আর কি? মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছে এখানে, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারিনি। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কিন্তু কিন্তু কথা কইতে গিয়ে একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমিও জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ কিনা দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক কথায় সব কিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার মানে কি আপনি কি বলতে চান আপনি তখন মারা গেলেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়, কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই। শুধু একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পৃথিবীটা তেমনই জ্বলছে, শুধু উবু হয়ে বসা লোকটা যে কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠলো, তাহলে কি লোকটা যা বলে গেল সব সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলছিল বটে। মরবার ভয়ও নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের, কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে। এসব মিথ্যা কল্পনা আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করবে না এ কথা যে এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, পিছনে ছায়া পড়েছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করছে? আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠ্যাঙ্গানা জাতীয় ভয় দেখে গেল, এরপরে কাজ হাসিল করা সোজা হবে ভেবে মনকে প্রবোধ দেয় সে এটাই হওয়া সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ। আরো বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিক ওয়ালাদের মতো চোখের নিমেষ সরে গেছে। দোরটা বন্ধ করে দেবে নাকি? দেয়াই উচিত। পালাবে কোথায়? যাবে এই অন্ধকারে? আর তো ওদের কবলে গিয়ে পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার যে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হওয়ার হবে, আলো তো থাকবে এখানে, লোকগুলো চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো, হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতেই উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিলে। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করলো, যাক নিশ্চিন্ত। কিন্তু এ কি? হঠাৎ আলো নিভে গেল যে, মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়ে ঘরটা তার চারপাশে নিশ্চিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু করে ম্লান হয়ে আসবে আলো। তবে ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিলে সেই লোকটাই কি? হয়তো তক্তপোষে নিচে ঢুকে গিয়েছিল, তখন সেখানেই লুকিয়েছিল। তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এই যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একবারে ওদের মুঠোর মধ্যে এসে পড়লো। পকেটে দেশলাই পর্যন্ত নেই, যতদূর মনে পড়ে ব্যাগও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যদি কোন দিকে তাও তো মনে পড়ছে না। ও কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধস্বরে হয়তো বা একটু ভীত কণ্ঠে অনিমেষ বলে উঠলো, কে কে ওখানে? আলো জ্বালো বলছি শিগগির, নইলে ভালো হবে না। দেখিয়ে দেবো মজা। কি জানলে না? নিস্তব্ধ চারিদিক। কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না। ছাই জানলা খুলে তবে একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জানলা কোন দিকে মনে পড়লো না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল, হাত রে দেখতে দোষ কি? পরক্ষণে মনে করলো, আরে আচ্ছা বোকা তো সে, দৌড়টাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকার চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো। তারার আলো আছে। ব্যাগটা থাকবে, প্রান্ত বাঁচুক।
যেদিকে দৌড় দিয়েছে এইমাত্র সেদিকে হাত বাড়ালো। কই সে দরজা? অথচ ও তো সবাই বন্ধ করে এপাশ ফিরেছে, আলো নিভছে। তবে কেউ দিক ভুল করেছে, এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেয়াল পেলে দেয়াল হাতড়ে হাতড়ে ঘুরলি দরজা ভাবে, শুধু ভয় পাওয়া হচ্ছে ও লোকটা না এসেই সুযোগে পিছন থেকে মেরে বসে। কিন্তু উপায় পায় কি? এদের কবলে যখন এসে পড়েছে, মরিয়া হয়ে এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1 2 এগিয়ে যে 20 পা পার হয়ে গেল। অথচ যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায় ঘরটা। নিহাতি ছোট্ট ঘর, অথচ 20 বা মানে অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। কি সে মাটির মধ্যে চলেছে নাকি? কি রকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে, তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পাশ যায় সে। হয়তো চলতে চলতে তখন গতি পেকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে খানিকটা। না, তবু দেয়াল নেই, রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, 4 দেয়ালে চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখাতে অনিমেষের। এতক্ষণ সে ডাকাতের ভয়ে যা হয়নি, এবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থর করে, একবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেখানেই বসে পড়লো। তার কি হলো? এই কি চক্রান্তে জড়িয়ে পড়লো সে? তবে কি লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেতজনীর মায়ের এসে পড়েছে? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ, কি করবে? কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ। অন্তত 8-10 জনের কম নয়, কি আরো বেশি। এই বাড়ির কাছে আসছে। ওই তো দাঁড়িয়ে উঠলো। ও মশাই, শুনছেন? ও মশাই। গলা দিয়ে সর বেরোনো, টাকরা শুকিয়ে গেছে, গলা কাট। কিন্তু ওরাই যদি সেই ডাকাতের দল হয়, তা হোক, তবু তারা মানুষ। ভরসা হলো অনিমেষের। তাহলে অন্তত একটা প্রেতের মায়া নয়। বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি নইলে ওরা আমার ফিস করে কথা কইবে কেন? বহু লোকের যেন পরস্পরের সঙ্গে ফিস করে কথা কইছে। আরো লোক বাড়ছে, আরো বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিস করে কথা বলার আওয়াজ। কি ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওই যে চারদিকে শব্দগুলো এগিয়ে আসছে, তো ওরই চারপাশে খুব কাছে খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসে, তবু শব্দটা খুব জোর নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় দেহের মধ্যে। হাত পায়ে আর কোনো সাড়া থাকে না। আতঙ্কে যেন এক জিনিস এর আগে অনিমেষ তা কল্পনা করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নাই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যারা ওকে ঘিরে ধরেছে, তাদের নিঃশ্বাস দূষিত, তীব্র উষ্ণ নিঃশ্বাস সর্বাঙ্গে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সে হতো এমনই ফিসফিস শব্দ শুনেছিল, এমনই হাসি। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান। তারও অদৃষ্টি কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি সবের বুকের উপর চড়ে। অকস্মাৎ কি একজন করে হেসে উঠলো তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলার সে হাসি। মনে হলো তাহারই আশেপাশে অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে চাইছে। তার চারিদিকে বহুক্ষণ ধরে যেন এক হাসির শব্দ ধ্বনিধর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সেই হাসির চাল যেন তাকে চারিদিক থেকে বেড়ে ধরেছে। হার নিস্তার নেই, প্রাণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠলো অনিমেষ। হে ভগবান, হে কি করলে? সত্যি তো ভগবানের কথা তার মনে ছিল না, তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছুই মনে হলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ আছে। পৈতেরা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহ্য তন্দ্রায় চৈতন্য শিথিল হয়ে আসে তার। ঘুম যখন ভাঙল অনিমেষের, তখন সকাল হয়নি, ফর্সা হয়েছে একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধর্মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলো যে বাস দাঁড়াবার ফাঁকা জায়গাটায় পড়ে ঘুমিয়েছে কখন। সুটকেসটা খানিকটা দূরে একটা গাছতলায় পড়ে আছে। আর সে ঘরটা কোথায় গেল? যতদূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র তো নেই। সে কি বাস থেকে নেমে সেখানেই ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো সবটাই ওর স্বপ্ন। সে উঠে গেল নদীতে মুখ হাত ধুতে।